রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে আবার কোনো আগ্রাসন চালানো হলে পূর্ব ঘোষিত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চলের বাইরেও ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একই সঙ্গে শত্রুপক্ষ কল্পনাও করতে পারবে না এমন স্থান থেকে বিধ্বংসী আঘাত হানা হবে বলে জানিয়েছেন তারা। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি সরাসরি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছে, আমেরিকান জায়নবাদী শত্রু আগের বড় বড় কৌশলগত পরাজয় থেকে কোনো শিক্ষা নেয়নি এবং তারা আবারও হুমকি দেওয়ার পথ বেছে নিয়েছে। বিবৃতিতে যা বলা হয়েছে, যদিও তারা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুটি সেনাবাহিনীর সম্পূর্ণ সক্ষমতা নিয়ে আমাদের উপর হামলা করেছিল, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ইসলামী বিপ্লবের সব শক্তি এখনও প্রয়োগ করিনি। তবে এবার যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হয়, তবে এই যুদ্ধ আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে। আমাদের চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো আঘাত আপনাদের এমন জায়গায় নিয়ে ধ্বংস করবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। পবিত্র কুরআনের সূরা আত-তাওবার 12 নম্বর আয়াতের কথা তুলে ধরে আইআরজিসি জানায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফাঁকা বিবৃতির পাতা নয়, বরং নিজেদের শক্তির প্রমাণ রণক্ষেত্রেই প্রদর্শন করবে। বিবৃতিতে বলা হয়, আমরা যুদ্ধের ময়দানের মানুষ এবং আপনারা আমাদের শক্তি যুদ্ধক্ষেত্রেই দেখতে পাবেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, শত্রুর প্রকাশ্য ও গোপন তৎপরতা দেখে বোঝা যাচ্ছে তারা নতুন করে একটি যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং শত্রুকে তাদের এ ধরনের দুঃসাহসের জন্য চরম অনুতপ্ত হতে হবে। বুধবার ইরানি জনগণের উদ্দেশ্যে দেয়া এক অডিও বার্তায় এই হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, যুদ্ধক্ষেত্রে আপাতত যুদ্ধবিরতি চললেও শত্রু তার সামরিক উদ্দেশ্য ত্যাগ করেনি। তার ভাষায়, শত্রুর প্রকাশ্য ও গোপন নড়াচড়া প্রমাণ করে যে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের পাশাপাশি তারা তাদের সামরিক লক্ষ্য বজায় রেখেছে। তারা একটি নতুন যুদ্ধ এবং নতুন কোনো হঠকারিতার খোঁজে রয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানে একটি গভীর কৌশলগত সংকটে আটকে আছে উল্লেখ করে গালিবাফ বলেন, ওয়াশিংটন বাইরে থেকে বড় বড় কথা বললেও ঘরের ভেতর তীব্র সংকটে জর্জরিত। মার্কিন বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বন্ড মার্কেটের বিশৃঙ্খলা, উচ্চ সুদের হার এবং লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে দেশটির সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তিনি বলেন, এমনকি ট্রাম্পের নিজের অনেক সমর্থকও ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে আমেরিকার যুদ্ধ না ভেবে ইসরায়েলের যুদ্ধ হিসেবে দেখছেন, যা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সম্পূর্ণ লঙ্ঘন। গালিবাফের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দুটি বিকল্পের মাঝে ঝুলছেন। প্রথম বিকল্প, পরাজয়ের গ্লানি ও ক্ষয়ক্ষতি মেনে নিয়ে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটানো। দ্বিতীয় বিকল্প, পুনরায় যুদ্ধ শুরু করা অথবা নৌ অবরোধ জারি রাখা। ইরানের স্পিকার দেশের সামরিক প্রস্তুতি এবং অর্থনৈতিক অবস্থা আরও জোরদার করার তাগিদ দিয়ে বলেন, শত্রুর এই ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে আমাদের পাল্টা আঘাত হানার সক্ষমতা বাড়াতে হবে, যেন ইরানকে আত্মসমর্পণ করানোর অবাস্তব স্বপ্ন শত্রু চিরতরে ভুলে যায় এবং আলোচনায় ইরানি জনগণের ন্যায্য দাবি মেনে নিতে বাধ্য হয়। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, যুদ্ধবিরতির এই সময়টুকু ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে দারুণভাবে কাজে লাগিয়েছে। আল্লাহর রহমতে এবং জনগণের সমর্থনে আজ দেশের বাহিনী এমন এক অবস্থানে রয়েছে যে তারা শত্রুকে স্তব্ধ করে দিতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওয়াশিংটনের ক্রমাগত হুমকির মুখে তার দেশের অনুর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে কোনো ধরনের জোর জুলুম বা চাপ দিয়ে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা একটি বিভ্রান্তি বা অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই নয়। বুধবার এক্সে এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং যুদ্ধ এড়ানোর জন্য সম্ভাব্য প্রতিটি পথ খতিয়ে দেখেছে। আমাদের পক্ষ থেকে আলোচনার সব পথ এখনও খোলা রয়েছে। তিনি বলেন, জোর খাটিয়ে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা একটি বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। কূটনীতিতে যুদ্ধের চেয়ে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা অনেক বেশি বুদ্ধিদীপ্ত, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী উপায়। ইরানি প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রতিনিয়ত নানা ধরনের হুমকিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্পের এই আক্রমণাত্মক বাগাড়ম্বর অতীতের কিছু ঘটনার সঙ্গে সাংঘর্ষিক। গত বছরগুলোতে মার্কিন প্রশাসন বেশ কয়েকবার ইরানের অনুর অবস্থান ও পাল্টা জবাবের মুখে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বা তার মেয়াদ বাড়াতে বাধ্য হয়েছে।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের লক্ষ্যে নবগঠিত পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি বা পিজিএসএ এই জলপথের উপর তাদের তদারকি ও ব্যবস্থাপনা অঞ্চলের সীমানা চূড়ান্ত করেছে। বুধবার সংস্থাটির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। নতুন নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালীর তদারকি অঞ্চলের সীমানা নির্ধারণ করা হয়েছে পূর্ব দিকে ইরানের মাউন্ট মুবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ ফুজাইরা পর্যন্ত সংযোগকারী রেখা, পশ্চিম দিকে ইরানের কিসম দ্বীপের শেষ প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের আল কুওয়াইন পর্যন্ত সংযোগকারী রেখা। পিজিএসএ সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে পারাপারের জন্য এই নির্ধারিত জোনের ভেতরে যে কোনো ধরনের জাহাজ চলাচলের ক্ষেত্রে এখন থেকে তাদের সঙ্গে পূর্ব সমন্বয় করতে হবে এবং এই সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি প্রশাসনের সাম্প্রতিক উস্কানিমূলক আগ্রাসনের জবাবে ইরান এই কৌশলগত করিডোরটি তার শত্রু ও তাদের মিত্রদের জন্য বন্ধ করে দেয়। গত 13 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ ও বন্দরগুলোর উপর অবৈধ নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর ইরান এই জলপথে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা শুরু করে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও পর্যালোচনার জন্য একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি চালু করে ইরান। ইরানি কর্মকর্তাদের মতে, এই নতুন যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক শিপিং এর ক্ষেত্রে সমন্বয় বাড়াতে একটি বৃহত্তর পরিচালনা ব্যবস্থার অংশ। এই প্রক্রিয়ার অধীনে যেসব জাহাজ প্রণালীটি অতিক্রম করতে চাইবে তারা যাত্রার আগেই প্রযোজ্য নিয়ম কানুন এবং পদ্ধতিগত প্রয়োজনীয়তার রূপরেখা সম্বলিত সরাসরি ইলেকট্রনিক নোটিফিকেশন বা বার্তা পেয়ে যাবে। ইরানের কাছে পাকিস্তানের মধ্যস্থতায় একটি নতুন খসড়া প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাত্র কয়েকদিন আগে তেহরান নিজে একটি 14 দফার প্রস্তাব পেশ করেছিল। ইরানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশটির তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নিজেদের 14 দফার খসড়া প্রস্তাবটি পেশ করার 3 দিন পর পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন তাদের এই সংশোধিত পাল্টা প্রস্তাবটি পাঠায়। বর্তমানে ইরানি কর্মকর্তারা মার্কিন এই খসড়া অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করছেন, তবে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা জবাব দেওয়া হয়নি। বর্তমানে পাকিস্তানি মধ্যস্থতাকারী তেহরানে অবস্থান করছেন। তিনি মূলত উভয় পক্ষের মধ্যকার মতভেদ দূর করে দুটি প্রস্তাবের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সূত্রটি জানিয়েছে, এই তৎপরতা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ফলাফলে পৌঁছাতে পারেনি। এই পরোক্ষ কূটনৈতিক তৎপরতা এমন এক সময় ঘটছে যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার কয়েক মাসের সামরিক উত্তেজনা, অর্থনৈতিক যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা চলছে। সম্প্রতি ইরানের পেশ করা 14 দফার সংশোধিত প্রস্তাবে মূলত যুদ্ধ সমাপ্তি এবং মার্কিন পক্ষের পক্ষ থেকে আস্থা গঠনমূলক পদক্ষেপের উপর জোর দেওয়া হয়। ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভবিষ্যতে মার্কিন ও ইসরায়েলি হামলা না হওয়ার বিষয়ে গ্যারান্টি, সামুদ্রিক বাণিজ্য পথ পুনরায় সচল করা এবং সামগ্রিক আঞ্চলিক উত্তেজনা হ্রাস। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে রেখে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা সীমাবদ্ধ করা যাবে না। যে কোনো স্থায়ী সমাধানের জন্য মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের সার্বভৌমত্বের প্রতি হুমকির মতো মূল সমস্যাগুলোর সমাধান আগে করতে হবে। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি চুক্তির পরও সংঘাত থামছে না। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাদাতা শহর থেকে পিছু হটেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। একই সঙ্গে ওই এলাকায় হিজবুল্লাহর একটি আত্মঘাতী ড্রোন হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার সহ বেশ কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছেন। হিজবুল্লাহর সামরিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত কয়েকদিন ধরে বিমান হামলা, আর্টিলারি বোমাবর্ষণ এবং বুলডোজার ও বিস্ফোরক ব্যবহার করে হাদাথা শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিল। তবে হিজবুল্লাহর যোদ্ধারা আগে থেকে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য অগ্রযাত্রার পথগুলোতে অ্যাম্বুশ তৈরি করে রাখে। মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনী রাসাফ থেকে হাদাথার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর যোদ্ধারা মাঝারি পাল্লার অস্ত্র ও রকেট দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক সম্পূর্ণ
স্থাপনাও ধ্বংস করা হয়। হিজবুল্লাহর দাবি অনুযায়ী রাতভর চলা এই সংঘর্ষে তারা মোট 4টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছেন। শেষ পর্যন্ত তীব্র ক্ষয়ক্ষতির মুখে ভোরের দিকে ইসরায়েলি সেনারা রাসাফের দিকে পিছু হটতে বাধ্য হয়। হাদাতা শহরের যুদ্ধক্ষেত্রের ওই সাফল্যের পাশাপাশি দিবিল ও হাদাতা অঞ্চলের মধ্যবর্তী একটি ভবনে অবস্থানরত ইসরায়েলি কর্মকর্তাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এবং হারেতসের প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহর একটি বিস্ফোরক বোঝাই ড্রোন ইসরায়েলি এন্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সরাসরি ওই ভবনে আঘাত হানে। ওই হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর 401তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার কর্নেল মেইর বিডরম্যান মারাত্মকভাবে আহত হন। তার সঙ্গে একজন কমব্যাট অফিসার এবং একজন রিজার্ভ সেনা সহ প্রায় 8 জন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান শত্রুকে পুনরায় আগ্রাসন চালানোর সিদ্ধান্তের জন্য অনুতপ্ত করবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে শত্রুপক্ষকে তার কঠিন মূল্য দিতে হবে এবং তারা এমন জবাব পাবে যা তাদের অনুতপ্ত করবে। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক অডিও বার্তায় তিনি বলেন, প্রায় 1 মাস ধরে সামরিক ফ্রন্টে সরাসরি যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রকাশ্য ও গোপন তৎপরতা প্রমাণ করছে যে তারা এখনও ইরানের বিরুদ্ধে সামরিক লক্ষ্য ত্যাগ করেনি। তার ভাষায়, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের পাশাপাশি নতুন করে যুদ্ধ শুরু কিংবা অন্য কোনো দুঃসাহসিক পদক্ষেপের পরিকল্পনাও শত্রুপক্ষের মধ্যে রয়েছে। গালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে একটি কৌশলগত সংকটে আটকে গেছে। তিনি বলেন, যুদ্ধের ব্যয়, মূল্যস্ফীতি, সুদের হার, জ্বালানির দাম এবং অর্থনৈতিক অস্থিরতা নিয়ে আমেরিকার ভেতরে অসন্তোষ বাড়ছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একাংশ ইরান বিরোধী যুদ্ধকে ইসরায়েলের যুদ্ধ হিসেবে দেখছে এবং এতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরোধিতা করছে। গালিবাফের মতে, এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সামনে 2টি পথ খোলা রয়েছে। একটি হলো যুদ্ধের সমাপ্তি মেনে নেওয়া, আরেকটি হলো সামরিক চাপ, অবরোধ ও নতুন হামলার মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করা। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনো চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি আরও জানান, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে এবং বর্তমানে তারা এমন প্রস্তুতি নিয়ে আছে যা শত্রুপক্ষকে বিস্মিত করবে। একই সঙ্গে তিনি দেশের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বেকারত্বের বিষয় স্বীকার করে সরকারকে জনগণের সমস্যা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। প্রয়োজনে ইরান যুদ্ধ করবে, যেখানে দরকার সেখানে আলোচনা করবে। আব্বাস আরাকচি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যখন প্রয়োজন হবে তখন লড়াই করবে এবং যখন দরকার হবে তখন আলোচনা করবে, আর এটি দেশের কূটনীতিক ও কর্মকর্তাদের জন্য নির্ধারিত মূল দায়িত্ব। বুধবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সাবেক 2 পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি এবং হোসেন আমির আবদুল্লাহিয়ানের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। আরাকচি বলেন, ইরানের কূটনীতি সবসময় রাষ্ট্রীয় নীতিমালা ও সামগ্রিক লক্ষ্য অনুযায়ী পরিচালিত হয় এবং দেশের স্বার্থ রক্ষায় কূটনীতি, সংলাপ ও আলোচনার ময়দানে প্রয়োজন হলে ইরান দৃঢ় অবস্থান নিতে উপস্থিত হবে। তিনি বলেন, যেভাবে সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষায় শক্ত অবস্থান নেয়, ঠিক একই দৃঢ়তা নিয়েই কূটনীতিকরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবে। সাম্প্রতিক যুদ্ধ ও যুদ্ধবিরতির পর কঠিন সময়গুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ও বিদেশে কর্মরত সব কূটনীতিক এবং কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন তিনি। আরাকচির দাবি, এমনকি মার্কিন কর্মকর্তারাও স্বীকার করেছেন যে জনকূটনীতি ও মিডিয়া যুদ্ধে ইরান সফল হয়েছে এবং বিদেশে অবস্থিত ইরানি দূতাবাসগুলো তথ্যযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি ইরানি জনগণের ভূমিকাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তার ভাষায়, দেশের বিভিন্ন শহরে জনগণের উপস্থিতি ও সমর্থন ইরানের প্রতিরক্ষা, সামরিক ও কূটনৈতিক শক্তিকে আরও দৃঢ় করেছে। আরাকচি বলেন, মাঠের লড়াই, কূটনীতি ও মিডিয়া, এই 3টি সবসময় একে অপরকে সহায়তা করেছে। তবে সাম্প্রতিক যুদ্ধে এর সঙ্গে নতুন একটি শক্তি যুক্ত হয়েছে, সেটি হলো জনগণের সরাসরি উপস্থিতি ও সমর্থন। হরমুজ দিয়ে 26টি জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে আইআরজিসি নৌবাহিনী। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ও সমন্বয়ের মাধ্যমে আবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, গত 24 ঘণ্টায় তাদের সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থার অধীনে 26টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। এসব জাহাজের মধ্যে ছিল তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজ। আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ চলাচল এখন শুধুমাত্র তাদের নৌবাহিনীর অনুমতি ও সমন্বয়ের মাধ্যমেই
পরিচালিত হচ্ছে। সংস্থাটি দাবি করেছে এই ব্যবস্থার উদ্দেশ্য হল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান উত্তেজনার মধ্যে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেয়া। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ প্রতিদিন এই পণ্য ব্যবহার করে থাকে। তবে গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা তীব্র আকার ধারণ করলে তেহরান প্রণালীতে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। এর ফলে আন্তর্জাতিক শিপিং কার্যক্রমে ধীরগতি দেখা দেয় এবং জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হয়। আইআরজিসির সর্বশেষ ঘোষণাকে পরিস্থিতির আংশিক স্বাভাবিকতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক মাসের তুলনায় ২৬টি জাহাজের চলাচল উল্লেখযোগ্য বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ একদিকে যেমন আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার বার্তা দিচ্ছে, অন্যদিকে ইরান এও দেখাতে চাইছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণে তাদের প্রভাব এখনও শক্ত অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান যুদ্ধ ইস্যুতে এক উত্তেজনাপূর্ণ ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছে এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তির একটি চূড়ান্ত সমঝোতা তৈরির চেষ্টা চালাচ্ছে, তখন কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় প্রস্তুত হওয়া একটি সংশোধিত শান্তি প্রস্তাব নিয়ে দুই নেতার মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী ফোন আলাপের পর নেতানিয়াহু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি চান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু হোক, যদিও গত এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং পরে ট্রাম্প সেটিকে অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। এদিকে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, ইরানকে কেন্দ্র করে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, আমরা এটিকে একটি সুযোগ দিতে চাচ্ছি। আমি তাড়াহুড়ো করছি না। আমি চাই যত কম মানুষ সম্ভব নিহত হোক। তবে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর সঙ্গে কোনো বিভেদের কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, ইরান প্রশ্নে দুই নেতা একই অবস্থানে রয়েছেন এবং নেতানিয়াহু তিনি যা চান তাই করবেন। পরে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড একাডেমিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আলোচনার মূল প্রশ্ন হল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক পদক্ষেপে যাবে নাকি ইরান একটি চুক্তিতে স্বাক্ষর করবে। তার ভাষায়, দেখা যাক কি হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা ডিপিআরকে সফর করতে পারেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়নহোপ নিউজ এজেন্সি। সংস্থাটি দক্ষিণ কোরিয়ার এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে জানায়, মে মাসের শেষ বা জুনের শুরুতে এই সফরের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। আরেকটি সরকারি সূত্রের দাবি, সম্প্রতি চীনের নিরাপত্তা ও প্রোটোকল কর্মকর্তাদের একটি দল পিয়ংইয়ং সফর করেছে, যা সম্ভাব্য সফরের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরের মাধ্যমে শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করতে পারেন। যদিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। চীন দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার অন্যতম প্রধান মিত্র। গত এপ্রিল মাসে বেইজিং ও পিয়ংইয়ং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সমন্বয় আরও জোরদারের বিষয়ে একমত হয়। সে সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পিয়ংইয়ংয়ে কিম জং উনের সঙ্গে বৈঠক করেন। উভয় পক্ষ অস্থির আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলায় কৌশলগত যোগাযোগ ও বাস্তব সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে। এদিকে গত বছর কিম জং উন বেইজিং সফরে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বড় সামরিক কুচকাওয়াজে অংশ নেন, যা অঞ্চলটির পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণের প্রতীক হিসেবে দেখা হয়। একই সঙ্গে ট্রাম্পও জানিয়েছেন, তিনি আবারও কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহী। ফলে সম্ভাব্য শি কিম বৈঠক কোরীয় উপদ্বীপকে ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কি পরিমাণ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তার একটি চাঞ্চল্যকর খতিয়ান প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসের সদ্য প্রকাশিত একটি মূল্যায়ন প্রতিবেদন। এই প্রতিবেদনে কয়েক ডজন বিমান ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার বিবরণ দেওয়া হয়েছে, যা মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি, পরিচালনগত দুর্বলতা এবং বিমান প্রতিস্থাপনের বিশাল খরচ নিয়ে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পেন্টাগন, ইউএস সেন্ট্রাল কমান্ড এবং প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে কংগ্রেসের জন্য এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল তারপর থেকে এই পর্যন্ত অন্তত 42টি মার্কিন বিমান নিখোঁজ, ধ্বংস বা মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। যদিও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ক্ষতিকে সরাসরি ইরানের সামরিক হামলার ফল হিসেবে প্রচার করছে, তবে কংগ্রেসের মূল নথিতে পরিস্থিতিটিকে আরও জটিল হিসেবে দেখানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই 42টি বিমানের তালিকায় সরাসরি যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ছাড়াও রয়েছে ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের ভুলবশত আক্রমণ, উড্ডয়নকালীন দুর্ঘটনা এবং ঘাঁটিতে থাকা অবস্থায় শত্রুপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা। প্রকাশিত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া যানের মধ্যে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং চালকবিহীন ড্রোন রয়েছে। এর মধ্যে আছে F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান 4টি, F-35A লাইটনিং 2 যুদ্ধবিমান 1টি, গ্রাউন্ড অ্যাটাক বিমান A-10 থান্ডারবোল্ট 2 একটি, আকাশে জ্বালানি সরবরাহকারী KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার 7টি, আকাশে আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণকারী বিমান E-3 সেন্ট্রি 1টি, বিশেষ অভিযান সহায়তাকারী বিমান MC-130 জে কমান্ডো 2 2টি, উদ্ধারকারী হেলিকপ্টার HH-60W জলি গ্রিন 2 1টি, MQ-9 রিপার ড্রোন 24টি এবং নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন 1টি। নথিতে উল্লেখ করা হয়েছে, সামরিক গোপনীয়তা, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির সঠিক কারণ নির্ধারণে জটিলতার কারণে এই সংখ্যাটি পরে আরও পরিবর্তিত বা সংশোধিত হতে পারে। মার্কিন কংগ্রেসের প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, একটি অত্যাধুনিক F-35 বিমান ইরানের স্থল বাহিনীর ছোড়া গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। একটি A-10 যুদ্ধবিমান অপারেশনের সময় আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে পড়ে। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় বেশ কয়েকটি KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়। ইরানের অভ্যন্তরে উদ্ধার অভিযান চালাতে গিয়ে আটকা পড়া 2টি MC-130 বিমানকে শত্রুপক্ষের হাতে পড়া আটকাতে মার্কিন বাহিনী নিজেরাই ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেয়। এই যুদ্ধের আর্থিক খতিয়ান টেনে প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট এর আগে আইন প্রণেতাদের জানিয়েছিলেন এই যুদ্ধের পরিচালন ব্যয় এরই মধ্যে $29 বিলিয়ন পৌঁছেছে। তবে মার্কিন আইন প্রণেতাদের মতে ধ্বংস হওয়া বিমানগুলো নতুন করে তৈরি বা প্রতিস্থাপন করতে খরচের পরিমাণ আরও আকাশচুম্বী হবে। বর্তমান হিসাবে বিমান বাবদ প্রাথমিক ক্ষতি প্রায় $2.6 বিলিয়ন ধরা হলেও সামরিক বিশ্লেষকদের ধারণা চূড়ান্ত খরচ $7 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, পুরনো মডেলের কিছু বিমান প্রতিস্থাপন করা ওয়াশিংটনের জন্য অত্যন্ত কঠিন হবে, কারণ সেগুলোর উৎপাদন লাইন বহু আগেই বন্ধ হয়ে গেছে। বিশেষ করে E-3 সেন্ট্রি বিমানের ক্ষতি যুক্তরাষ্ট্রকে চরম বেকায়দায় ফেলতে পারে। আর্থিক ক্ষতির বাইরেও এই প্রতিবেদন মার্কিন সামরিক কৌশলকে বড়সড় কাঠ গড়ায় দাঁড় করিয়েছে। আইন প্রণেতারা খতিয়ে দেখছেন, এই বিমান হারানোর ফলে মার্কিন বিমান বাহিনীতে কোনো বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে কিনা, কিংবা ইরানের মতো তীব্র প্রতিরোধ গড়ে তোলা শত্রুর মুখোমুখি হওয়ার ক্ষেত্রে মার্কিন সামরিক কৌশলের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে কিনা। কংগ্রেস এখন প্রশ্ন তুলছে, বর্তমান বৈশ্বিক ভূরাজনীতিতে অন্যান্য প্রতিশ্রুতি রক্ষা করার পাশাপাশি এত দ্রুত মার্কিন প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ চেইন এই বিপুল ক্ষতি কাটিয়ে উঠতে পারবে কিনা। ওয়াশিংটনে যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের দীর্ঘমেয়াদী পরিণতি এবং এর বিশাল ব্যয় নিয়ে তীব্র বিতর্ক চলছে, ঠিক তখনই এই বিস্ফোরক প্রতিবেদনটি সামনে এলো। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক আগ্রাসনে কংগ্রেসের বাধ্যতামূলক পূর্ব অনুমোদন চেয়ে একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব এগিয়ে নিয়েছে মার্কিন সিনেটর উচ্চকক্ষ। মঙ্গলবার ডেমোক্রেটিক সিনেটর টিম কেইন উত্থাপিত প্রস্তাবটি 50 থেকে 47 ভোটে পাশ হয়। এটি এখন সিনেটে পরবর্তী ধাপের আলোচনায় যাবে। প্রস্তাবটি এগিয়ে নেওয়ার পক্ষে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি, সুসান কলিন্স, লিসা মার্কোভস্কি এবং র্যান্ড পল ভোট দেন। অন্যদিকে ডেমোক্রেটিক সিনেটর জন ফেটারম্যান এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। এছাড়া রিপাবলিকান সিনেটর জন কর্নিন, থম টেলিস এবং টমি টিউবারভিল ভোটদানে বিরত ছিলেন। ভোটের আগে সিনেটর টিম কেইন আইন প্রণেতাদের প্রতি এই প্রস্তাবের উপর পূর্ণাঙ্গ বিতর্কের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান পুনর্মূল্যায়ন করার জন্য সিনেটের সামনে এটি একটি সুযোগ। কেইন বলেন, কমিটি থেকে বিষয়টি খালাস করে সিনেটের ফ্লোরে নিয়ে আসার জন্য চলতি সপ্তাহের এই ভোটটি আগের যে কোনো 7টি ভোটের চেয়ে সম্পূর্ণ আলাদা। একই সঙ্গে তিনি কংগ্রেসের সঙ্গে কোনো পরামর্শ না করেই ইরান সংক্রান্ত কূটনৈতিক প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন।
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের অত্যন্ত কাছ থেকে চালানো একটি অতর্কিত হামলায় এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। একই সময়ে সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন ও কামানের গোলা নিক্ষেপ করার কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর ওপর ক্রমবর্ধমান চাপ এবং যুদ্ধ পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত কিছু প্রস্তাবের গুঞ্জনের মধ্যেই এই ঘটনা সামনে এলো। ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের কুজাহ এলাকায় হিজবুল্লাহর একটি গেরিলা অত্যন্ত কাছ থেকে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই ওই কর্মকর্তার মৃত্যু হয় এবং হামলাকারী সফলভাবে সেখান থেকে পিছু হটেন। ইসরায়েলের কান চ্যানেল জানিয়েছে, সীমান্ত থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে মার্কিন বা ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে থাকা একটি এলাকায় এই চাঞ্চল্যকর অপারেশনটি চালানো হয়। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম মাআরিফ জানিয়েছে, জারিদ বসতির কাছাকাছি এই অতর্কিত হামলার সময় তীব্র গুলির শব্দ শোনা গেছে। পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েলের চ্যানেল 14 দক্ষিণ লেবাননের এই দিনটিকে অত্যন্ত কঠিন একটি দিন হিসেবে বর্ণনা করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই অপারেশনটি প্রমাণ করে যে যেসব এলাকায় ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে সেখানেও ঢুকে আঘাত করার পূর্ণ সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। এদিকে দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি সেনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক সফল অভিযান চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনের তরফে বলা হয়, রাশাফ এলাকায় তারা ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন ডোম জ্যামিং ডিভাইস লক্ষ্য করে ডাইভ বোম্বিং হামলা চালিয়েছে এবং সেটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এছাড়াও নাকোরার রান্দা পাহাড়ে জড়ো হওয়া ইসরায়েলি সামরিক যান ও সেনাদের লক্ষ্য করে কামানের গোলা বর্ষণ করা হয়েছে। নাকোরা বন্দরের কাছে ইসরায়েলি সেনাদের উপর এক ঝাঁক আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ইস্কান্দারুন এলাকায় ইসরায়েলি সামরিক যানের ওপর আরেকটি ড্রোন হামলা চালানো হয়। সংবাদ মাধ্যমগুলো বলছে, হিজবুল্লাহর এই সমন্বিত ড্রোন এবং কামানের হামলা বর্তমান যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারও কোনো উস্কানিমূলক আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে ওয়াশিংটনের জন্য তেহরানের ঝুলিতে আরও অনেক বড় সারপ্রাইজ বা বিস্ময় জমা রয়েছে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের শীর্ষ এই কূটনীতিক এই হুঁশিয়ারি দেন। আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতের বিভিন্ন সংঘাত থেকে ইরান যে শিক্ষা ও জ্ঞান লাভ করেছে তার ওপর ভিত্তি করেই নতুন কোনো আগ্রাসন চালানো হলে হামলাকারীদের উপর এই সারপ্রাইজগুলো উন্মোচন করা হবে। হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি মার্কিন কংগ্রেসের প্রতিবেদনের বরাত দেন। আরাকচি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের চালানো সর্বশেষ অবৈধ আগ্রাসনের ফলে মার্কিন বিমান বাহিনীর যে অপূরণীয় বস্তুগত ক্ষতি হয়েছে তা খোদ মার্কিন কংগ্রেসের নিজস্ব প্রতিবেদনেই স্বীকার করে নেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন, অতীতের ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিয়ে ওয়াশিংটনের উচিত ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক হঠকারিতা থেকে বিরত থাকা, অন্যথায় তাদের আরও মারাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক আগ্রাসন মোকাবেলায় ইরান সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং দৃঢ়ভাবে প্রস্তুত বলে ঘোষণা করেছেন দেশটির আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের অভিধানে আত্মসমর্পণ বলতে কোনো শব্দ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বিবৃতির জবাবে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প তার বিবৃতিতে দাবি করেছিলেন, কূটনীতিকে একটি সুযোগ দিতে ইরানের উপর হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যকে একহাত নিয়ে কাজেম গরিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র বলছে তারা আলোচনার সুযোগ দিতে ইরানের উপর হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছে, অথচ একই সঙ্গে তারা যে কোনো মুহূর্তে বড় ধরনের আগ্রাসন চালানোর প্রস্তুতির কথাও বলছে। এর অর্থ হলো তারা একটি প্রকাশ্য হুমকিকে শান্তির সুযোগ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, যে কোনো সামরিক আগ্রাসন রুখে দিতে ইরান আজ ঐক্যবদ্ধ ও প্রস্তুত। আমাদের কাছে আত্মসমর্পণের কোনো অর্থ নেই। হয় আমরা জয়ী হব, না হয় আমরা শাহাদাত বরণ করব। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ইরানের একটি স্থায়ী সম্পদ হিসেবে বর্ণনা করেছেন দেশটির এক সিনিয়র আইন প্রণেতা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ জলপথটির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সবসময়ই ইরানি জনগণের হাতে থাকবে। মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই মন্তব্য করেন।
বিশ্বের অন্যতম প্রধান এই বাণিজ্যিক জলপথে যারা নিজেদের ক্ষমতার দাপট দেখাতে চায় তাদের হুঁশিয়ারি দিয়ে আজিজি বলেন, ইরান এই জলপথে তার আইনি অধিকার পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে এবং এই বিষয়ে কারো প্রতি কোনো ধরনের শিথিলতা বা ছাড় দেখানো হবে না। আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থান ও ভূমিকার কথা উল্লেখ করে এই আইন প্রণেতা বলেন, বৈশ্বিক ভূ রাজনৈতিক সমীকরণে এই জলপথটি একটি স্থায়ী ও অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে। তিনি বলেন, আমরা এই সময়কালে আমাদের কর্তৃত্ব বজায় রেখে একটি সঠিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি।